আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রেস্তোরাঁ, ওষুধ, মোবাইল ফোন, আইএসপি সেবা সহ বেশ কিছু পণ্যের উপর থেকে বাড়তি ভ্যাট প্রত্যাহার। খরচ কমাতে মোটা চাল খাবার পরামর্শ খাদ্য উপদেষ্টার। 2018 সালের জাতীয় নির্বাচনের দুর্নীতি ও কারচুপির অনুসন্ধান করবে দুদক, জানালেন সংস্থাটির মহাপরিচালক। প্রয়োজনে সাবেক সিএসি নুরুল হুদা সহ কমিশনারদের জিজ্ঞাসাবাদ। রোম থেকে আসা ফ্লাইটে বিস্ফোরক পাওয়া যায়নি, তল্লাশির পর জানালো এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বোমাতঙ্কের গুজব ছড়ানোয় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না, দাবি বিএনপির। সংস্কারের নামে কালক্ষেপণ না করার আহ্বান। এবং জুলাই গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করে সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদন খারিজ। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচার না করার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভ্যাট বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্য সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক কমালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ তালিকায় রয়েছে ফোন সেবা, রেস্তোরাঁ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নন এসি হোটেল, ওয়ার্কশপ সহ আরও বেশ কয়েকটি পণ্য। এই সংক্রান্ত 4টি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এনবিআর-এর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে এসব পণ্য ও সেবার দাম বাড়বে না। তরিক ইসলামের রিপোর্ট। গত 9 জানুয়ারি বেশ কিছু পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড, যা নিয়ে ক্ষোভ জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধের বৃহত্তর স্বার্থে বর্ধিত ভ্যাটের হার ও শুল্ক প্রত্যাহার করে 4টি নতুন প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রজ্ঞাপনে বলা হয়, মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছিল। এই সম্পূরক শুল্ক হার এখন আগের জায়গায় ফেরত নেওয়া হয়েছে। একইভাবে প্রত্যাহার করা হয়েছে রেস্তোরাঁর খাবারের উপর বাড়তি ভ্যাট। আগের মতোই রেস্তোরাঁর খাবারের বিলের উপর 5% ভ্যাট আরোপ হবে। ভ্যাট কমানো হয়েছে তৈরি পোশাকের ক্ষেত্রেও। আগে যা বাড়িয়ে 7.5% থেকে করা হয়েছিল 15%। একইভাবে নন এসি হোটেলের উপর ভ্যাটের হার 15 থেকে কমিয়ে 10% করা হয়েছে। অন্যদিকে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাটেও পরিবর্তন আনা হয়েছে। ঔষধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার 2.4% থেকে বাড়িয়ে 3% করা হয়েছিল। এখন প্রত্যাহার করে নেওয়া হয়েছে বাড়তি ভ্যাট। এতে ওষুধের দাম বাড়বে না বলে মনে করে এনবিআর। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দাম বেড়ে যাওয়ায় মোটা চাল খাবার পরামর্শ দিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ থেকে 7 লাখ টন চাল আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি। সচিবালয় খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ কিংবা মহার্ঘ ভাতার জন্য নয়, আগের সরকারের দেনা মেটাতে ভ্যাট বাড়ানো হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। চাল চক্রে পড়েছে অন্তর্বর্তী সরকার। ভরা মৌসুমে দাম লাগাম ছাড়া কেজিতে বেড়েছে 15 টাকা পর্যন্ত। মধ্যবিত্তের মাঝারি চালই বিক্রি হচ্ছে প্রায় 80 টাকা কেজি দরে। সরকার বলছে এই মুহূর্তে চালের মজুদ আছে প্রায় 9 লাখ টন। তাহলে দাম কেন বাড়ছে সেই প্রশ্নের উত্তর নেই। এমন অবস্থায় সামর্থ্য না থাকলে মোটা চাল খাওয়ার পরামর্শ দেন খাদ্য উপদেষ্টা। এখন 80 টাকাতে কেজিতে যিনি এফোর্ড করতে পারবেন তিনি খাবেন। আমরা চেষ্টা করবো যাতে এটাও কমে। 80 টাকাটা যদি মধ্যবিত্তে ধরেন তাহলে আপনাকে আমি উচ্চবিত্ত ধরবো। 55 মোটা চালটাই আমরা মেইন টার্গেট রাখি, যাতে এটাকে অন্ততপক্ষে স্টেবল রাখা যায় বা কমানো যায়। বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন দেশ থেকে 7 লাখ টন চাল আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি। চাল এবং গম মিলিয়ে প্রায় 10 লাখ টনের মতো আমাদের আমদানি পাইপলাইনে থাকে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সবচেয়ে বেশি চাল কেনা হচ্ছে। আন্তর্জাতিক দরপত্র মানে ইসরায়েল বাদে পৃথিবীর যে কোনো দেশ। কিন্তু যেহেতু ভারতের চালের দাম কম এবং সরবরাহ খরচ তুলনামূলকভাবে কম, সুতরাং টেন্ডারে সোর্স হিসেবে ভারতই পাচ্ছে। বিভিন্ন দেশের পার্টি, হয়তো সিঙ্গাপুর বেস কোম্পানি অথবা বাংলাদেশ বেস কোম্পানি বা ইন্ডিয়া বেস কোম্পানি পাচ্ছে।
এ সময় অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের দেনার ফাঁদে পড়েছে অন্তর্বর্তী সরকার, তাই বাধ্য হয়ে ভ্যাট বাড়াতে হয়েছে। এটা মোটামুটি এটার সাথে কোনো সম্পর্ক নাই। মহার্ঘ ভাতা আমরা যদি দিই সেটা আলাদা হিসাব করব। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা IMF-এ বলেছে। আপনি আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং দেশ। আমি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে গেলাম, আমরা যখন আসি $135 মিলিয়ন আপনার LNG-র বিল পাওনা ছিল, উই হ্যাভ পেড ইট ব্যাক। এখন ওরা বলছে আবার $1 মিলিয়ন দেবে। গমের রাশন শিপ রাশন অ্যাম্বাসাডার তুমি টাকা দিচ্ছ না। আপনারা যদি হিস্টোরিক্যাল দেখবেন ওই সময় এই ছিল, এখন খারাপ হচ্ছে। পাশাপাশি সরকারের ব্যয় কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। 2018 সালে জাতীয় নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও কারচুপির অনুসন্ধান করবে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, ওই সময়ে নির্বাচন কর্মকর্তা, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক CAC নুরুল হুদা সহ নির্বাচন কমিশনারদের। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। 2018 সালে জাতীয় নির্বাচনে কারচুপির মহোৎসব হয়েছে। মৃত ব্যক্তির ভোট দেয়া হয়েছে, কিন্তু নিজের ভোট দিতে পারেননি অনেকেই। আবার অনেক জায়গায় রাতেই ভোট হয়েছে। এসব অভিযোগ জমা পড়েছে দুদকে। অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে প্রশাসন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যর্থতার মূল দায় পড়ে নির্বাচন কমিশনের উপর। এ কারণে ওই সময়ের প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ অন্য কমিশনারদের জিজ্ঞাসাবাদ করতে পারে দুদক। এই সংক্রান্তে এটা অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান দল এখানে অগ্রাধিকার ভিত্তিতে অভিযোগের গুরুত্ব অনুযায়ী কাজগুলো করবেন। তখনকার CAC নির্বাচন কমিশনার যারা ছিলেন তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করবেন কিনা? এই কার্যক্রমের সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সকলকেই এই অভিযোগে অনুসন্ধানের আওতায় আনা হবে। দুদক মহাপরিচালক জানান, 2014 ও 24 সালের নির্বাচনে অনিয়মের অভিযোগ জমা পড়লে খতিয়ে দেখবে কমিশন। যদি 2014 সালের অভিযোগের বিষয়েও এসে থাকে, সেই বিষয়েও কমিশন প্রয়োজনে অনুসন্ধানের সিদ্ধান্ত নেবে। এদিন প্রায় 200 কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কোনো বোমা বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বোমার বিষয়ে মেসেজ পাওয়ার পর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। প্রাথমিক অবস্থায় বিজনেস ক্লাসের 2টি ব্যাগেজকে সন্দেহ করা হয়েছিল বলেও জানান তিনি। মনির হোসেন তুপুর রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে বুধবার ভোর 4টার দিকে পাকিস্তানি একটি নাম্বার থেকে বোমার বিষয়ে তথ্য পাওয়া যায়। মেসেজে উল্লেখ করা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 ফ্লাইটে 2 যাত্রীর ব্যাগে বোমা রয়েছে। ওই নাম্বারে একাধিকবার যোগাযোগ করেও আর কোনো তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার টিম যাত্রীদের নিরাপত্তায় কাজ শুরু করে। টার্মিনাল 2 এর সামনে বোমা আতঙ্কের খবরে যাত্রীদের স্বজনরা অপেক্ষা করছিলেন। কি যে একটা অবস্থায় আছি, অপেক্ষা করতেছি, এখন পর্যন্ত বের হয়নি। বললো যে ভাই কি যেন একটা সমস্যা হয়েছে, হয়তো দেরি হবে, আমরা নিরাপদ জায়গায় আছি, তো টেনশন করেন না। আকাশে কয়েকবার ঘুরে ফ্লাইটটি সকাল 9:20 অবতরণ করে। বিমানটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হ্যান্ড লাগেজ রেখে দ্রুত 250 যাত্রী ও কেবিন ক্রুদের নামানো হয়। যাত্রীদের টার্মিনালে রেখে বিমানের ভেতরে তল্লাশি চালায় বোমা নিষ্ক্রিয় ইউনিট সহ যৌথ বাহিনী।
প্রায় 4 ঘন্টা অপেক্ষার পর যাত্রীরা বিমানবন্দর থেকে লাগেজ নিয়ে বের হতে পারেন। বোম ছিল না, সাম ইলেকট্রনিক্স ডিভাইস ছিল যেটা সাসপেক্টেড। যে অবস্থায় ওই চেক ইন মানে অবস্থা আমরা অনেক আমাদের অনেক অসুস্থ হয়ে গেছে। সংবাদ সম্মেলনে জানানো হয় হুমকি পাওয়া ফ্লাইটে কিছুই পাওয়া যায়নি। উনি বলেছেন যে এই ধরনের টাইপের একটা ব্যাগ, তো আমরা এই ধরনের যত ব্যাগ আছে প্যালেটের ভিতরে যত আছে সব খুলে আমরা A to Z থরলি চেক করে এক্সরে করে স্ক্যানিং করে দেখেছি। এর ভিতরে বললাম যে 2টাকে আমরা সন্দেহজনক পেয়েছিলাম, স্ক্যানিং এ ওটা আবার থরো চেক করে বের করে সবকিছু দেখা হয়েছে, ইট ইজ ওকে। এই বোমা হুমকির আড়ালে অন্য কোনো নাশকতার ফাঁদ পেতেছিল কিনা দুষ্কৃতিকারীরা, সেজন্য পুরো বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলে জানান তিনি। যে আমাদের দৃষ্টি সরানোর জন্য একটা পদ্ধতিতে আমরা ব্যস্ত হয়ে গেলাম, সো এদিক দিয়ে অন্য কোনো ঝামেলা হচ্ছে। সো উই ওয়ার ইভেন কেয়ারফুল ইন দ্য এয়ারপোর্ট, অ্যালার্ট জারি করেছিলাম যে প্রত্যেকটা লাগেজ প্রত্যেকটা জিনিস কিন্তু এয়ারপোর্টে থরলি চেক করা হবে। নামহীন এই অপারেশনে কোনো ছন্দপতন হয়নি বলেও দাবি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আমরা অপারেশনের নাম দেওয়ার সময় পাই নাই। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। যারা বোমাতঙ্ক ছড়িয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মিথ্যা সংবাদ ঠেকাতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি। বিকেলে রাজধানীর খোয়ামার বাড়িতে কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে পুলিশের পোশাক পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন জরুরি। মিথ্যা সংবাদ আগে দেখলো মিথ্যা সংবাদ, এই জন্য আপনারা বলছেন আপনারা কারেক্ট সংবাদ দিবেন এবং আমরা সাথে সাথে অ্যাকশন নিব। শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। এই আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। গুমের মামলাও এই ট্রাইব্যুনালে চলবে বলে আদেশে বলা হয়েছে। এ সময় বিদেশে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচার না করার আহ্বান জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ার চ্যালেঞ্জ করে গত 20 নভেম্বর আবেদন করেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। অধ্যাদেশ দিয়ে ট্রাইব্যুনাল আইন সংশোধনের বৈধতাও চ্যালেঞ্জ করা হয় আবেদনে। এছাড়া মামলা থেকে অব্যাহতি চান জিয়াউল আহসান। সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়ে বুধবার আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনাল। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। তারা বলেছেন যে অর্ডিন্যান্স প্রণয়নের ক্ষমতা এই সরকারের আছে কিনা সেই বিষয়ে নির্ধারণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের, আপনি চাইলে সেখানে যেতে পারেন। এই আইনের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছে, সেটা বৈধ হবে কি অবৈধ হবে সেটাও কনস্টিটিউশনাল কোর্টে যেতে হবে। পিটিশনে চ্যালেঞ্জ করেছেন ট্রাইব্যুনালের ক্ষমতা, আবার প্রেয়ারের মধ্যে গিয়ে লিখছেন আমাকে যেন ডিসচার্জ করা হয়। তো একদিকে তারা বলছেন যে আপনার কোনো ক্ষমতা নাই, আবার শেষে যেয়ে বলছেন আমাকে রিলিজ করে দাও। তো যার ক্ষমতা নাই সে কিভাবে রিলিজ করবে? আমাদের এই আইনে গুম শব্দটা আগে যদি নাও থেকে থাকে, যেহেতু এটা রোম স্ট্যাটিউটে ছিল, সুতরাং এই রোম স্ট্যাটিউটের বিধান অনুযায়ী এই ট্রাইব্যুনালই গুমের বিচারও করতে পারবে। এই বিষয়টা আদালত ক্লিয়ার করেছে। আদেশের কপি পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন জিয়াউল হাসানের আইনজীবী। যদি মনে করে যে হ্যাঁ ওনারা ট্রাইব্যুনাল করবেন, অবশ্যই করতে পারেন নতুন করে, কিন্তু এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। আমি তো যুদ্ধ অপরাধী না। এদিকে বিদেশে বসে দেশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উস্কানিমূলক বক্তব্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা এই ন্যায় বিচার প্রক্রিয়াটাকে সুরক্ষিত রাখার জন্য এই ব্যাপারে আপনাদের সবারই দায়িত্বশীল ভূমিকা আশা করছি। ট্রাইব্যুনালের আদেশের পরও কিভাবে অনলাইনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচার হচ্ছে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ায় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করে বিএনপি।
রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে বিএনপি। তারা বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ ঠিক হবে না। আরও জানাচ্ছেন মইনুল আহসান। দেশের সবশেষ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সমমনা দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বৈঠকের বিস্তারিত জানাতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের জনগণ জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো। আমাদের এই সারা সময়টা যে 16 বছর, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে বাংলাদেশের সাথে সে দেশের সম্পর্কের খুব একটা হেরফের হবে না। আমেরিকা এমন একটা রাষ্ট্র যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা খুব বেশি, মানে অত্যন্ত প্রভাবশালী। আমি তারপরেও মনে করি না মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কে খুব বেশি প্রভাব ফেলবে। কারণ পরিবর্তন তো তাদের ওখানে হয় না, এখানে পরিবর্তন তো আমাদের এখানে হয়েছে। আমাদের এখানে জনগণের সমর্থনে যেমন পরিবর্তন হয়েছে, তাদের ওখানেও জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে। এদিকে দীর্ঘদিন পর দেশে ফেরা বিএনপি নেতা আবেদ রাজাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগকে দেশের জনগণ আর গ্রহণ করবে কিনা তা ভবিষ্যতই বলে দেবে। তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা, তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনার পতনে প্রবাসীদের অনেক ত্যাগ এবং অবদান রয়েছে, যা দেশের ভেতরে অনেকে অনুধাবন করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে জানিয়ে আমির খসরু বলেন, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার প্রথম ধাপ হচ্ছে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। সকালে জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্রের বিএনপি নেতাদের আয়োজনে বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহির্বিশ্বে বিএনপির ভূমিকার শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে, তারা কি কি করতে চায়, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আনতে হবে, সেই সংসদ সিদ্ধান্ত নেবে। এর বাইরে যদি কোনো সিদ্ধান্তে কেউ যেতে চায়, সেটা হবে অগণতান্ত্রিক, সেটা হবে দেশের মানুষের চিন্তার বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে এবং রাজনীতিকে একটি ভুল পথে নিয়ে যাওয়ার জন্য। যার কারণে যদি আবারও সেই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য পথ খুলে দেওয়া ছাড়া আর কিছু নাই। আগামী মার্চের মধ্যে 18,000 কর্মীকে মালয়েশিয়া পাঠানোর আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। একই সাথে রিক্রুটিং এজেন্সিগুলোকে তাদের টাকা ফেরত দেবার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সকালে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান নেন বিদেশগামী কর্মীরা। সেখানে পুলিশের বাধায় মিছিল নিয়ে অবস্থান নেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে। পরে প্রবাসী মন্ত্রণালয় তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। 31 মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীদের মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি শীর্ষক ব্যানারে সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজার সড়কে অবস্থান নেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এ সময় ব্যস্ততম এ সড়ক আটকে বিক্ষোভ করায় পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেন। আন্দোলনকারী বিদেশগামী কর্মীদের দাবি, টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যেতে পারেননি, এমনকি রিক্রুটিং এজেন্সির কাছ থেকে অর্থ ফেরত পাননি তারা। জুলাই আন্দোলনের সময় যেরকম রেমিটেন্স শাটডাউন দিয়ে আমরা জুলাই আন্দোলনের সাথে ছিলাম, তাই আমরা সেটা দিতে বাধ্য হব যদি আজকে আমাদেরকে কোনো হামলা করা হয়। 2024 31 মে থেকে এ পর্যন্ত আমাদের খালি ডেট দিতেছে, কিন্তু কোনো কার্যক্রম হচ্ছে না।
মালয়েশিয়াতে না নিয়ে গেলে এ দাফনের কাপড় এটাই শেষ নয় আমার। টাকা ফেরত না দিলে সিন্ডিকেট ভেঙে আগামী মাসেই তাদের মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান আন্দোলনকারীরা। আজকে আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে দাঁড়াইছিলাম, প্রশাসন কেন আমাদের বাধা দিল আমরা জানতে চাই। আমরা কি আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারে ফিরে যাচ্ছি? পরে আন্দোলনকারীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিলে আগামী মার্চের মধ্যেই তাদের মালয়েশিয়ায় পাঠানোর আশ্বাস দেন প্রবাসী কল্যাণ সচিব। সেই সাথে রিক্রুটিং এজেন্সিগুলোকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন তিনি। কিন্তু আমাদের পক্ষে ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। ইন্টার্নশিপ ভাতা ও কোর্স কারিকুলাম সংশোধন সহ 4 দফা দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করে ম্যাট শিক্ষার্থী ঐক্য পরিষদ। প্রথমে কাউরান বাজারে বিক্ষোভ করার পর দুপুরে শাহবাগে অবরোধ করে বিক্ষোভ করে তারা। ফলে বন্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার জন্য চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। এই সময় শিক্ষার্থীরা বলেন, এর আগেও একই দাবিতে একাধিকবার আন্দোলন করলেও কোনো ফল পায়নি তারা। তাই এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার কথাও বলেন শিক্ষার্থীরা। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশ্বাসে সন্ধ্যা 7টার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রধান উপদেষ্টাকে এই আমন্ত্রণ জানান। 11 থেকে 13 ফেব্রুয়ারি দুবাইয়ে এই সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে উভয় পক্ষই বিষয়কে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তরুণদের সম্ভাবনার কথা তুলে ধরেন। এর আগে অপর এক সাইডলাইন বৈঠকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সাথে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে গণতান্ত্রিক উত্তরণে জার্মানি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা দেবে বলে জানান চ্যান্সেলর। এই সময় জার্মান চ্যান্সেলরকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে তিনি একটি ঐকমত্য কমিশনের নেতৃত্ব দিচ্ছেন। দুই নেতা জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। লন্ডন ক্লিনিক হাসপাতালকে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসায় যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররাও এই মেডিকেল বোর্ডে রয়েছেন। খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনা করে চিকিৎসার ব্যাপারে পরবর্তীতে কোনো পদ্ধতি নেওয়া হবে তা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা চলছে। বর্তমানে ওষুধের মাধ্যমে তার চিকিৎসা চলছে। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উনি এখানে গত 8 তারিখ থেকে ভর্তি আছেন ওনার চিকিৎসার জন্য। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের তত্ত্বাবধানে ওনার চিকিৎসা হচ্ছে। আর প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি আছেন। ওনার অধীনে থেকে একটি মেডিকেল বোর্ড, যেটি এই ইউকের বিভিন্ন বিষয়ের মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক এবং জন হপকিন্স এবং নিউ ইয়র্ক বাংলাদেশ সহ তার চিকিৎসকরা মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছে। ওনার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলো পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। আওয়ামী লীগ গণহত্যাকারী দল, আগে গণহত্যাকারীদের বিচার হোক, ক্ষতিগ্রস্তরা ইনসাফ পাক, তারাই রায় দেবে আওয়ামী লীগ দেশের রাজনীতি করার অধিকার রাখে কিনা। বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে জেলা ও মহানগর জামাতের কর্মী সম্মেলনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, আগাছা ও পরগাছা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।
চাঁদাবাজ, দখলদার ও লুটপাটকারীদের আর কেউ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন জামাতের আমির। আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পান, তারপরে তারাই রায় দিবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। ডেঙ্গু প্রতিরোধ এবং নগরবাসী স্বস্তির জন্য পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে সদরঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে সাথে নিয়ে অভিযান শেষে তারা বলেন, পরিবেশ দূষণ প্রতিরোধে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। সাধারণত প্রতি বছর নভেম্বর ও ডিসেম্বর মাসে ডেঙ্গুর প্রভাব একেবারে কমে যায়, কিন্তু এবার কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলেন, ডেঙ্গু ছড়ানোর অন্যতম কারণ অস্বাস্থ্যকর পরিবেশ এবং মানুষের অসচেতনতা। এই নদী বন্দর দিয়ে কিন্তু আমরা প্রতিদিন প্রায় কয়েক হাজার যাত্রী দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু যাতায়াত করে থাকে এবং নদীর ওপার থেকে এখান থেকে কিন্তু আপনার এই নদী বন্দর ব্যবহার করে কিন্তু কয়েক হাজার যাত্রী কিন্তু পারাপার। ফলে এই নদী বন্দর টার্মিনাল এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিএডের পক্ষে খুব অসম্ভব হয়ে পড়েছে। তো যার ফলে আমরা প্রতিনিয়ত বিএডব্লিউডির উদ্যোগে আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের শত স্যানিটেশন কর্মী যোগ দেন এতে। দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে চলবে এই কার্যক্রম। আমরা বিশেষ পরিচ্ছন্ন অভিযানগুলো করি যাতে এই যে সদরঘাট এলাকায় কার পার্কিং টার্কিং থাকে তো, এবং অবৈধ কিছু স্থাপনা আছে, এগুলার ভিতরে বাইরে কিছু টুকটাক ময়লা টয়লা থাকে, এগুলো একবারে ক্লিন করে দিতে পারলে জনগণের সুবিধা হবে। সেই স্বার্থেই দূষণ প্রতিরোধের ব্যবস্থাও সেটা আমাদের বিএডব্লিউটি কর্তৃপক্ষরা আছেন, তারাও আমাদের সহযোগিতা করতেছে। আমাদের মূল উদ্দেশ্যটা হলো সদরঘাট এলাকাটাকে একটি পরিচ্ছন্ন এলাকা হিসাবে উপস্থাপন করা এবং এই এলাকার মানুষকে নিরাপদ রাখা। কর্মকর্তারা বলেন, পরিবেশ দূষণ এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। পুরানো আইনের 9টি ধারা রহিত করায় 90 থেকে 95% মামলা বাতিল হয়ে যাবে বলেও জানান তিনি। আগারগাঁয়ে আইসিটি ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 খসড়া নিয়ে প্রেস ব্রিফিং এর আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। গত নভেম্বরে সাইবার সুরক্ষা আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার। এরপর নতুন অধ্যাদেশ তৈরির কাজ শুরু হয়। অধ্যাদেশের খসড়ার খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় ব্রিফিংয়ে। এতে মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার বলেন, অধ্যাদেশে বিতর্কিত 9টি ধারা বাতিল করা হয়েছে। গণমাধ্যম সহ সকল পেশাজীবীদের অধিকার সুরক্ষিত করা হয়েছে। এই আইন বাংলাদেশের পেশাজীবীদের, যে কোনো ধরনের পেশাজীবী হোক, গণমাধ্যম, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্য যে কারো বিরুদ্ধে কোনো নিপীড়নমূলক বিধিবিধান বা কালাকানুন প্রস্তাব করেনি। সুতরাং এই আইনের যে সুরক্ষা, এই সুরক্ষা বাংলাদেশের সব পেশাজীবীদের জন্য নিশ্চিত করা হয়েছে বলেই আমি মনে করি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও হ্যাকিং টুল, সফটওয়্যার, মলওয়্যার অধ্যাদেশের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি। বিগত সময়ে যে আইনের কাঠামো ছিল, সেখানে ধারণাটা এমনভাবে ছিল যে ব্যক্তিমাত্র শুধুমাত্র অপরাধ করতে পারবেন। আমরা এই আইনে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, বিভিন্ন সফটওয়্যার টুল এবং ম্যালওয়্যার এজেন্সি ভবিষ্যতে কিভাবে সাইবার স্পেসে আক্রমণ এবং হ্যাকিং করতে পারে, সেই বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে এসেছি। জনসাধারণ যেন নিগ্রহের শিকার না হয় সেভাবে অধ্যাদেশ তৈরি করা হয়েছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। এই অধ্যাদেশটিও যাতে কোনোভাবে আগের অধ্যাদেশের আদলে কোনোভাবে মানুষ নিগৃহের শিকার না হয়, সেই বিষয়টি সার্বিকভাবে বিবেচনায় আনা হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি ও আইন প্রয়োগের চর্চা পরিবর্তন করতে না পারলে আইনের অপপ্রয়োগ রোধ করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের সম্পত্তি দখল ও কর্মকর্তাদের হয়রানির অভিযোগ উঠেছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে করে ট্রাস্টের চেয়ারম্যান অভিযোগ করেন, সম্পূর্ণ অবৈধভাবে ট্রাস্টের সম্পত্তি ভোগ দখল করছেন বিদিশা এরশাদ। এ সময় এরশাদ পুত্র এরিক এরশাদের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা তুলে ধরা হয়। প্রেসিডেন্ট পার্কে দখলের মাধ্যমে এরশাদের রেখে যাওয়া অর্থের জন্য আমাদের একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন বিদিশা সিদ্দিক এবং তার নিযুক্ত কিছু সন্ত্রাসী বাহিনী আমাদেরকে ক্রমাগতভাবে এই ট্রাস্ট বুঝাইয়া দেওয়ার জন্য আমাদেরকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন। এরশাদের মৃত্যুর পর থেকে তিনি অপ্রাপ্তবয়স্ক এবং শারীরিক প্রতিবন্ধী ছেলেকে দেখভালের নাম করে ট্রাস্টকৃত সম্পদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জোরপূর্বক বসবাস করছেন। শ্রমিকদের অধিকার রক্ষা আর দুর্নীতি প্রতিরোধে কার্যকর সুপারিশ প্রণয়নকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শ্রম সংস্কার কমিশন। বিকেলে শ্রম ভবনে শ্রমিক ইউনিয়ন সংগঠনের সাথে এক মতবিনিময়ে এসব কথা বলেন কমিশনের চেয়ারম্যান সুলতান উদ্দিন আহমেদ। এ সময় ব্যাংকের শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, বিগত সরকার কর্মচারী নিয়োগের প্রক্রিয়া বিলুপ্ত করে যে চাকুরি বিধিমালা প্রণয়ন করেছে তা অমানবিক। এ সময় সংস্কার কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আমি আকুল আবেদন করছি বাংলাদেশের রাষ্ট্রীয় চাকা করে শ্রমিকদের, দেশের অর্থনীতি চাকা করে শ্রমিকদের, সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে আমি বলতে বাধ্য হচ্ছে, একটা কর্মচারী নিয়োগ করার প্রক্রিয়া তারা রাখে নাই এবং টোটালি বাতিল করে দিছে, আউটসোর্সিং নেওয়ার জন্য বলছে। এই দুর্নীতির বিরুদ্ধেও তো আমাদের কিছু কথা থাকবে, যে কিভাবে শ্রমিক অধিকার দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিভাবে এই প্রতিষ্ঠানগুলো লুণ্ঠন করা হয়েছে। এক বেক্সিমকো গ্রুপের লোন দিয়ে কত হাজার কর্মচারী নিয়োগ করা যেত এবং তাতে প্রতিষ্ঠান কিভাবে উপকৃত, বেকার সমস্যা কিভাবে যেত এবং বাংলাদেশ কিভাবে উপকৃত হতো। তো সেটা আমরা অবশ্যই উল্লেখ করব যে আমরা রিকমেন্ডেশন দিব, কিন্তু রিকমেন্ডেশনটা নিয়ে আগাতে হবে কিন্তু আবার সবাই মিলে। পানি সরবরাহে সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারী সংস্থার মধ্যে দূরত্ব নিরসন করা জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা ওয়াসার এমডি ফজলুর রহমান। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক আয়োজিত সেমিনারে তিনি এই মন্তব্য করেন। নিরাপদ পানি ব্যবস্থাপনায় নানা অনিয়ম দূর করার পাশাপাশি নাগরিক সমাজকেও সচেতন হবার পরামর্শ দেন তিনি। সেমিনারে এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এসএমএ রশিদ বলেন, জনমাধ্যম সেবা নিশ্চিত করতে হবে যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অভিযোগ প্রতিকারের ব্যবস্থা থাকবে। বিএনপিতে চাঁদাবাজ সন্ত্রাসীর কোনো স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর কারওয়ান বাজারে তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় তিনি চাঁদাবাজ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কেউ যাতে বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে নেতাকর্মীদের এই বিষয়ে সতর্ক করেন তিনি। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ফখরুল ইসলাম রবিন ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা এতে বক্তব্য রাখেন। আন্তজেলা ডাকাত দলের 5 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃতরা ফতুল্লার ধর্মগঞ্জ গোদারাঘাটের ধলেশ্বরী নদীতে নোঙর করা MV6 সিস্টার 2 জাহাজে উঠে ডাকাতি করে। জাহাজের স্টাফদের অস্ত্রের মুখে মূল্যবান জিনিসপত্র লুট করে। এ সময় স্টাফ মিলন মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। গ্রেফতারকৃত 5 আসামির সবার নামে একাধিক মামলা রয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। তিনি জানান, 2019 সালের SME নীতিমালা সংশোধন করতে হবে। কাঠামোগত পরিকল্পনার অভাবে ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসা প্রসারিত করতে পারছেন না। 2.5 কোটি উদ্যোক্তাকে পিছিয়ে রেখে অর্থনীতি এগোতে পারবে না বলে আশঙ্কা করেন বিশেষজ্ঞরা। ইকোনমিক রিপোর্টার্স ফোরামে SME নীতিমালা সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারে সব কথা বলেন তারা। কর্মজীবী নারীদের প্রয়োজনীয় সহায়তা দিলে ব্যবসা বাণিজ্য গতি ফিরবে বলে মনে করেন SME ফাউন্ডেশনের চেয়ারম্যান
মুশফিকুর রহমান। সবচেয়ে বড় সমস্যা অবশ্যই অর্থ যোগানের সমস্যা। সিএমএসএমই সেক্টরে যতটুকুই টাকা দেওয়া হয়েছে খুবই কম। সিএমএসএমই যতটুকুই টাকা দিয়েছে এটার এই ক্রেডিট গ্যারান্টি স্কিমে আন্ডারে যদি আমাদের ক্ষুদ্র বা কুটির শিল্পের কোনো লোন পেতে হয় 31টা ডিফারেন্ট ডকুমেন্টেশন লাগে। এই প্রথম প্রতিবন্ধকতাটাই তো আমাদেরকে পিছিয়ে ফেলে দিচ্ছে, স্পেশালি কুটির, ক্ষুদ্র এবং স্মল এন্টারপ্রাইজকে। ডেটাবেসও খুব একটা স্ট্রং না, তো ওইটার জন্য হয়তো পুরো জিনিসটা রিফ্লেক্টেড হচ্ছে না অ্যাকচুয়াল পিকচারটা। প্রত্যেকটা জায়গায় এসএমইটা আন্ডারস্টেটেড। সবাই মিলে যদি আমরা একযোগে কাজ করি, আমার মনে হয় এখানে কাজ করার অনেক অনেক বেশি অপরচুনিটিস আছে। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ জানিয়েছে পানামা। দেশটির প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বরাবর চিঠি দিয়ে এই অভিযোগ জানান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ পানামা খাল দখল সংক্রান্ত একটি নির্বাহী আদেশে ট্রাম্প সই করার 24 ঘন্টার মধ্যে এই পদক্ষেপ নেয় দেশটি। শপথ নিয়ে পানামা খাল দখলের লিখিত আদেশ দেন ট্রাম্প। পানামার প্রেসিডেন্ট এই বিষয়টি জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর অঙ্গ সংস্থা নিরাপত্তা পরিষদের উত্থাপনের জন্য মহাসচিবকে অনুরোধ করেছেন। চিঠিতে মুলিনো রেফারেন্স হিসেবে জাতিসংঘ সনদের কথা উল্লেখ করেছেন। এই অনুচ্ছেদে জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্র অপর সদস্য রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে হুমকি, ধামকি বা বল প্রয়োগ করতে পারবে না। পানামা ভৌগোলিকভাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত। মিশরের সুয়েজ খালের পর পানামা খাল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল উপযোগী বাণিজ্য পথ। এবারে পার্টেস খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ তানজিদ হাসান তামিমের অপরাজিত 90 রানে ভর করে 11 বল হাতে রেখে চিটাগাং কিংসকে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রামে 149 রানে জয়ের টার্গেটে নেমে লিটন দাসের সাথে 75 রানের জুটি গড়ে দারুণ সূচনা করেন তানজিদ তামিম। 25 রানে লিটন বিদায় নেন। মুনিম শাহরিয়ার আউট হন 12 রানে। শেষ পর্যন্ত 2 উইকেটে 149 রান তুলে জয় পায় ঢাকা ক্যাপিটালস। 54 বলে 90 রানে অপরাজিত থাকেন তানজিদ হাসান তামিম। সাব্বির রহমান অপরাজিত থাকেন 14 রানে। এর আগে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করে 6 উইকেটে 148 রান সংগ্রহ করে চিটাগাং কিংস। স্কটল্যান্ডকে 18 রানে হারিয়ে নারী অনূর্ধ্ব 19 টি20 বিশ্বকাপের সুপার 6-এ উঠে গেল বাংলাদেশ। মালয়েশিয়ার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটিশদের হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে জুনিয়র টাইগ্রেসরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 120 রান তোলে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ 28 রানে অপরাজিত থাকেন অধিনায়ক সুমাইয়া আক্তার। এছাড়া আফিয়া 21 ও জুরারিরা 20 রান করেন। জবাবে 8 উইকেটে 103 রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 43 রান করেন পিপা স্প্রোল এবং অধিনায়ক নিয়ামা মইর করেন 22 রান। বাংলাদেশের আনিসা আক্তার শোভা 25 রানে 4 উইকেট তুলে নেন। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপকে ঘিরে বাংলাদেশে বসছে এশিয়ান অলিম্পিক বিজয়ীদের মিলন মেলা। আগামী নভেম্বর মাসে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এই মিলন মেলা আয়োজন করবে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এই প্রতিযোগিতায় কয়েকটি পদক জয়ের আশাও করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। পরাগ আরমানের রিপোর্ট। 2017 ও 2021 সালে মোট দুবার এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল বাংলাদেশে। সাফল্য বলতে 2021 সালে মিক্সড ডাবলসে রুবেল দিয়ার ফাইনালে ওঠা। স্বপ্ন জয়ের আশাটা দক্ষিণ কোরিয়ার আর্চারদের কাছে জলাঞ্জলি দিতে হয়। সময়ের সাথে সাথে স্বপ্নের পরিধিও বেড়েছে। এবার বাংলাদেশের স্বপ্নটা আরো বড়। 10-15 জন অলিম্পিয়ানের মিলন মেলায় বেশ কয়েকটি পদক জয়ের আশা বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের। আমরা প্রেসার দিই না, তোরা ভালো খেলো,
ভালো খেললে ভালো ফলাফল আসবে। ভালো ফলাফল মানে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এন্ড ফাইনাল। এশিয়ান চ্যাম্পিয়নশিপ ঢাকায় যেটা অনুষ্ঠিত হবে, অলিম্পিকে অংশগ্রহণ করছে 8টা দেশের আর্চাররা আসতেছে এখানে। তার মানে কি, এটা তারার বেলা, বিশ্ব তারার বেলা। রোমান্দিয়া জুটি খেলা ছেড়ে বিদেশে পাড়ি দিলেও নতুনদের মধ্যেই সম্ভাবনা খুঁজছেন সাধারণ সম্পাদক। তবে শূন্যতাও সমান তালে অনুভব করছেন তিনি। অভাব তো অবশ্যই, একটা সন্তান যখন চলে যায় সেই সন্তানের জন্য কি বাবা হিসেবে তো অবশ্যই অভাব ফিল করে, বাবা মারা খারাপ লাগে, তাই না? সেই হিসেবে আমাদেরও লাগবে। কিন্তু আমরা যে সন্তান তৈরি করছি যোগ্যতার ভিত্তিতে, সেটাকে আমাদের ওয়েলকাম জানাতে হবে। প্রায় 35টি দেশের অংশগ্রহণে আগামী 7 থেকে 15 নভেম্বর পর্যন্ত ঢাকায় হবে 24তম এশিয়ান আর্চারি প্রতিযোগিতা। সিটি গ্রুপের ব্র্যান্ড তীর থাকছে টাইটেল স্পন্সর হিসেবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রেস্তোরাঁ, ওষুধ, মোবাইল ফোন, আইএসপি সেবা সহ বেশ কিছু পণ্যের উপর থেকে বাড়তি ভ্যাট প্রত্যাহার। খরচ কমাতে মোটা চাল খাবার পরামর্শ খাদ্য উপদেষ্টার। 2018 সালের জাতীয় নির্বাচনের দুর্নীতি ও কারচুপির অনুসন্ধান করবে দুদক, জানালেন সংস্থাটির মহাপরিচালক। প্রয়োজনে সাবেক সিএসি নুরুল হুদা সহ কমিশনারদের জিজ্ঞাসাবাদ। রোম থেকে আসা ফ্লাইটে বিস্ফোরক পাওয়া যায়নি, তল্লাশির পর জানালো এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বোমাতঙ্কের গুজব ছড়ানোয় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না, দাবি বিএনপির। সংস্কারের নামে কালক্ষেপণ না করার আহ্বান। এবং জুলাই গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করে সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদন খারিজ। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচার না করার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।